কোথাকার হাদি আর আমরা কোথায় চিনি। বাঁশখালীটাকে একটু উপরে তুলে নেওয়ার জন্য তুমি যদি এগিয়ে যাও, তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যদি আরো বড় জায়গায় যাও, তাহলে তোমাকে এই এলাকাটা দিয়ে চিনবে সে বাঁশখালীর ছেলে। খুব সংক্ষিপ্তভাবে বলবো, কারণ আমি ইনভাইটেড না। অনেকটা বলতে গেলে এদিক দিয়ে যাচ্ছিলাম, রায়হান বললো চলেন ঘুরে আসি, সেজন্য তোমাদের সাথে দেখা। ধন্যবাদ তোমাদেরকে চমৎকার একটা আয়োজনের মধ্যে উপস্থিত থাকার জন্যে। পাশাপাশি আমি এখানে উপস্থিত থাকতে পেরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা একটা মানের ছেলে, একটা লেভেলের ছাত্রছাত্রী। তোমরা যে লেভেলে গিয়েছো আলহামদুলিল্লাহ, এই লেভেল অনেকে যেতে পারেনি। আমি আসার সময় রায়হানকে বলছিলাম এই কথাটা, যে আমাদের যে বেসটা, যে শুরুটা, যে সূচনাটা, এটা কিন্তু এই লেভেল থেকেই। এখানে এই চরিত্র গঠনের আমরা প্রথম সোপানটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এটা কতটুকু যে কত বড় যে অ্যাচিভমেন্ট, এটা বলে বোঝানোর মতো ক্ষমতা সক্ষমতা আমার নেই। তো সেজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা লাকি বলা যায়। বাংলাদেশ চালাচ্ছে, বাংলাদেশ গড়েছে তরুণরাই। আগামীর বাংলাদেশও নেতৃত্ব দেবে এই তরুণরাই। কারণ যে সম্ভাবনা নিয়ে তোমরা এগিয়ে এসেছো, যে সম্ভাবনাকে তোমরা ধারণ করেছো বুকে, এটা এই বয়সেই পারা যায়। হাদি বলেছে নজরুলের সেই অমর বাণী। হাদিকে চিনি না আমরা সবাই? কোথাকার হাদি আর আমরা কোথায় চিনি? আমরা একসাথে বলেছি জি। কিভাবে সে এই লেভেলটা ক্রস করেছে, কিভাবে সে এই লেভেলটা অতিক্রম করেছে। তোমাদের মতোই পড়ালেখা করে, তোমাদের মতো একটা স্টেজে গিয়ে তোমাদের মতোই নিজেদেরকে এক্সপ্লোর করার যে হিম্মতটা, সেটা প্রকাশ করার পরে সে হাদি হয়েছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। নজরুলের মতো সে দৃঢ় কণ্ঠে, দীপ্ত কণ্ঠে সে বলেছে চির উন্নত মমশির। আচ্ছা, চির উন্নত মমশির মানে আমরা কি বুঝি? মাথা এরকম সোজা থাকলে কিন্তু চির উন্নত মমশির না। শির মানে কি তো জানি না, মাথা। এই মাথাটাকে আমরা শির বলি। পুরুষের শির আর নর্মাল শির বেশ কম আছে। পুরুষ মানে কি? রায়ান হয়তো অনেক সুন্দর করে বলবে, সে কেরিয়ার সম্পর্কে অনেক এক্সপার্ট। আমি খুবই দুর্বল, আমার কেরিয়ারটা অত সমৃদ্ধ না। আমরা আসলে কোন জায়গা থেকে শুরু করব, এই জিনিসটা আমি শুধু আমাদের এখানে যে রায়হান আছে, আমি ওর একটা সাক্ষাৎকার নিচ্ছিলাম কিছুক্ষণ আগে, ওর থেকে জানার, ওকে ফলো করার জন্য আমি বলছি। রায়হান সোবহানকে আমি যখন দেখেছি, তখন তার ভেতরে একটা প্রতিবাদী সত্তা আমি দেখেছি। আমি বলেছি ওকে গণ্ডির মধ্যে আটকে রাখা যাবে না। ওর যে স্বপ্নের স্ফুরণটা, ওর যে স্বপ্নের পরিধিটা, এটাকে আমরা হোল্ড করতে পারবো না। আমি তখনও বলেছিলাম এটা অনেক আগে। তখন ও মেসে থাকতো, আমার সাথে দেখা হতো, তখন সে টিউশন করতো, আমরা সন্ধ্যায় কিছু সময় আড্ডা মারতাম, কিছু সময় গল্প গুজব করতাম। এটা চমৎকার একটা স্মৃতি। এটা আমি এই জন্য বলছি না যে রায়হান একটা লেভেলে চলে গিয়েছে, রায়হান এখন সুপ্রিম কোর্টের আইনজীবী, এই জন্য বলছি না। এটা আমি প্রাউড ফিল করি এই জন্য যে কি ওর ভিতর আমি সেই স্পৃহাটা দেখেছিলাম, যে স্পৃহাটা আমি তোমাদের চোখে মুখে দেখতে পাচ্ছি। এটা অসাধারণ একটা বিষয়, এটা অনন্য একটা বিষয়। এই জিনিসটা তোমাদের ভেতরে হোল্ড করতে হবে। আমি বলি তোমার সে যে স্বপ্নটা, সেটা শুরু করার সময় এখনই পারফেক্ট টাইম, এখনই তুমি পারবে। আমাদেরকে আমি যে কথাগুলো বলছি, রায়হান এসে যে কথাগুলো বলবে, এই সারিতে যাই কথাগুলো এরা মঞ্চে এসে বলবে, এই কথাগুলো আমরা শুনিনি। একদম সত্য কথা, আমরা শুনিনি, আমাদেরকে কেউ বলেনি, আমাদেরকে এই স্বপ্নটা কেউ দেখায়নি। স্বপ্নটা যদি কেউ দেখাতো, আরও কিছু রায়হান সোবহান তোমরা পেতে, আরও কিছু ওসমান শরীফ হাদি তোমরা পেতে। কারণ ওই সময়টা তেমন ছিল না, প্রতিকূল ছিল, আমাদের বিরুদ্ধে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা যে এত চমৎকার একটা পরিবেশে তোমরা এখানে বসেছো, একই রকম জার্সি পরেছো, একই রকম ড্রেস পরেছো, এই পরিবেশটা তখন ছিল না। এরকম চমৎকার একটা প্যাকেট আমাদেরকে দেওয়া হয়নি। একটা হচ্ছে চরম একটা বাস্তবতা। এটা বলতে পারো তুমি পলিটিক্যাল কারণ হতে পারে, এটা হতে পারে তোমার সামাজিক কারণ হতে পারে, এটা হতে পারে এনভায়রনমেন্টের কারণ হতে পারে। সব মিলিয়ে আমরা এই পরিবেশটা পাইনি। তোমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতে পারো।